কয়েকদিন আগেই আমি আপনাদেরকে ইরানের কথা বলেছিলাম। সেখানে কিভাবে কট্টর মুসলিম মৌলবাদী খামেনি শাসককে উচ্ছেদ করার জন্য সেখানকার মানুষ পথে নেমেছেন, সাধারণ মানুষ জয়গান গাইছেন, মানবতার গান গাইছেন, তারা গুলি খাচ্ছেন, সে কথা বলেছি। তারা কট্টর ইসলামের হাত থেকে মুক্তি পেতে চাইছেন। বিশ্বজুড়ে বিভিন্ন স্থানে মৌলবাদী ইসলাম বা পলিটিক্যাল ইসলামের মুখোশ আস্তে আস্তে খসে পড়ছে। এবার বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র নেপালেও মৌলবাদী ইসলামিক বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে উঠল। নেপাল থেকে অনুপ্রবেশকারী মুসলিমদের হটানোর জন্য বা হটিয়ে দেওয়ার জন্য নেপালের যুব সমাজ রাস্তায় নেমেছে। এই নিয়ে আমাদের ভিডিও, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। নেপালে বর্তমানে অনুপ্রবেশকারী মুসলিমদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে উঠছে। সেখানে আন্দোলন হচ্ছে। কেন হচ্ছে এই আন্দোলন? কি কারণে জ্বলে উঠল নেপালের শান্তিপ্রিয় হিন্দু সম্প্রদায়ের মানুষজন, বলবো আপনাদের। কিন্তু তার আগে আপনাদের বলি যে কিভাবে নেপালে, হিন্দু রাষ্ট্র নেপালে কিভাবে ইসলামের অনুপ্রবেশ ঘটলো, কিভাবে ইসলাম ধর্মাবলম্বী যারা মানুষ রয়েছেন তারা এসে বসতি স্থাপন শুরু করলেন। দেখুন, নেপাল একটা ল্যান্ডলক কান্ট্রি। এর অর্থ নেপালের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে সেটা পুরোটাই কোনো জল দিয়ে ঘেরা নয় বা কোনো জলসীমান্ত নেই, পুরোটাই ভারতবর্ষ এবং তিব্বত এবং চীন দিয়ে ঘেরা। আপনার নেপালের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে এই তিনটে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, যেখানকার ইন্ডিজিনাস ধর্ম, মানে যেখানে হিন্দু ধর্ম যুগ যুগ ধরে প্র্যাকটিস হয়ে আসছে, সেই হিন্দু ধর্মের মধ্যে বা সেই হিন্দু রাষ্ট্র নেপালে কিভাবে পরবর্তীতে ইসলাম এলো? ভগবান বুদ্ধের জন্ম হওয়ার পর সেখানকার কিছু মানুষ বৌদ্ধ ধর্ম তারা গ্রহণ করেছিলেন, কিন্তু সেখানে মুসলিম এলো কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের মোটামুটি 1500 শতকে পিছিয়ে যেতে হবে। যেটা ইতিহাস থেকে জানা যাচ্ছে, ইসলাম বা যারা মুসলিম রয়েছেন তারা দুভাবে নেপালে এসেছিলেন। এক তো যেটা আমি বলবো যে 15 শতকে কিভাবে ইসলামের লোকজন ঢুকেছিলেন, আর দ্বিতীয় হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ দিয়ে ব্যাপক হারে অনুপ্রবেশ, রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমরা ঢুকে পড়ছে। তবে নেপালে এখন যে মুসলিম জনগোষ্ঠী রয়েছেন তারা সবটাই যে অনুপ্রবেশকারী তা কিন্তু নয়। যেটা বলছিলাম, গল্পটা মোটামুটি 15 শতকে রাজা রত্নমল্লের শাসনকালে কাশ্মীর থেকে কিছু মানুষজন নেপালে গিয়ে শাল বিক্রি করতেন। তারা তো যারা কাশ্মীরের শাল বিক্রেতা ছিলেন সেই মুসলিম সম্প্রদায়ের মানুষজন সেখানে যান এবং সেখানে থাকতে থাকতে আস্তে আস্তে ঘাঁটি গেড়ে বসেন। এরপর তাদের সংখ্যা বাড়তে থাকে, একের পর এক মসজিদ মাদ্রাসা তারা বানাতে থাকে। এবার সেই সমস্ত মসজিদে হুজুরের কাজ করতে হবে, কিংবা মুক্তব মাদ্রাসা যেগুলো রয়েছে সেখানে পড়ানোর জন্য লোক দরকার। তো সেই কারণে তারা বাইরে থেকে, মানে বাংলাদেশ বা আপনার পাকিস্তান থেকে বা এই সমস্ত কট্টর ইসলামিক দেশগুলো থেকে হুজুরদের নিয়ে যাওয়া শুরু হয়। এরপর মূলত মুঘল আমলে এবং 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ভারতীয় মুসলিমদের বাড়বাড়ন্ত হয় এবং তারপর সেখান থেকেও একটা বড় অংশের মুসলিম কিন্তু নেপালে চলে গিয়েছিলেন। এখন মোটামুটি নেপালের যে ডেমোগ্রাফি রয়েছে, সেখানকার নেপালগঞ্জ এবং তরাই যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলে কিন্তু মুসলিমদের উল্লেখযোগ্য হারে উপস্থিতি রয়েছে। আর গাণিতিক নিয়মে অন্যান্য দেশে যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মুসলিমদের সংখ্যা, সেই হিসেবে নেপালেও কিন্তু যে কটা মানুষ ছিলেন ওই গুটি কয়েক মানুষ থেকে যারা শাল বিক্রি করতে এসেছিলেন, সেখান থেকে বাড়তে বাড়তে সংখ্যাটা এই মুহূর্তে 5%-এর বেশি হয়ে গিয়েছে নেপালে। হিন্দু শাসকদের আমলে এরা সংখ্যায় কম থাকলেও পরবর্তীকালে বিগত কিছু বছরে যখন কমিউনিস্ট শাসনে ছিল নেপাল, সেই সময় হু হু করে বেড়ে গেছে এই সমস্ত মুসলিম বা পলিটিক্যাল ইসলাম যারা প্র্যাকটিস করে তাদের সংখ্যা। উল্লেখযোগ্যভাবে এই সময় বেড়েছে মসজিদের সংখ্যা এবং মক্তব বা মাদ্রাসার সংখ্যা। এবার আপনাদেরকে আমি স্ক্রিনে একটা সংখ্যা দেখাবো, মুখেও আমি বলবো, পাশাপাশি আমি স্ক্রিনে গ্রাফ দিয়ে দেখিয়ে দেব কিভাবে নেপালে পলিটিক্যাল ইসলাম তাদের সংখ্যা বৃদ্ধি করেছে বা কিভাবে নেপালে মুসলিম জনসংখ্যা বেড়েছে। 1960-এর আশেপাশে নেপালে মোট মুসলিম জনসংখ্যা ছিল 2.98%, ওই 3%-এর একটু কম। তারপর 1971 সালে সেটা 3%-এর থেকে বেশি হয়ে গেল। তারপর আরেকটু কমেছিল 1981 সালে 2.66%, সেখান থেকে 1991 সালে এটা 3.53% হয়। তারপর 2001 সালে 4.20%, 2011 সালে 4.39%,
এবং 2021 সালে সংখ্যাটা 5.09%। আপনাদের হয়তো মনে হতে পারে যে 100% একটা জনসংখ্যার মধ্যে 5.09% খুব কম একটা সংখ্যা, এটা খুব ইনসিগনিফিকেন্ট, নগণ্য, নেগলিজেন্ট একটা ফিগার। তা কিন্তু নয়। আপনি যদি 1950 সাল থেকে তথ্য দেখেন 2021 সাল বা বর্তমানে 25 সাল পর্যন্ত, এই যে সংখ্যাটা বেড়েছে আপনি তো শতকরা হিসেব করছেন, কিন্তু যখন একটা বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে সংখ্যাটা দেখা হয় তখন কিন্তু এটা অনেক বড় একটা সিগনিফিকেন্ট ফিগার হয়ে যায়। এখানে আরো একটা ফ্যাক্টর কাজ করছে। একদিকে যেরকম মুসলিমদের সংখ্যা বাড়ছে, অপরদিকে নেপালে হিন্দু এবং বৌদ্ধিস্ট যারা রয়েছেন তাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমছে। এবার আপনাদের মূল ফিগারটা বলি, মানে কত সংখ্যায় তারা রয়েছেন, তাহলে কিন্তু আপনারা চমকে উঠবেন। 1953 সাল পর্যন্ত মুসলিমদের সংখ্যা নেপালে ছিল 2,31,000-এর কাছাকাছি। বর্তমানে বাড়তে বাড়তে 2025 সালে সেই সংখ্যাটা 14 লক্ষেরও বেশি ছাড়িয়ে গিয়েছে। তার অর্থাৎ কি দাঁড়ায়? প্রায় 7 গুণ বেশি বৃদ্ধি ঘটেছে। আর দেখুন, সংখ্যায় যখন তারা বাড়ছেই তখন কিছু জোর তো তারা খাটাবেই। আর নেপাল ঠিক এই মুহূর্তে যেটা হচ্ছে একই জিনিস, মানে এই সংখ্যার জোর। নেপাল জুড়ে তাই এখন স্লোগান উঠছে হিন্দুদের বিরুদ্ধে। তারা নেপাল থেকে নেপালি হিন্দুদেরকে তাড়িয়ে দিতে চাইছে, দিয়ে নিজেদের ইসলামিক আধিপত্য, ইসলামিক শাসন তারা কায়েম করতে চাইছে। আমি এখানে যে 7 গুণ মুসলিম জনসংখ্যা বেড়েছে বলছি, এই এই যে গ্রোথটা না, এই গ্রোথটা খুব স্বাভাবিক গ্রোথ নয়। মানে একটা নর্মাল জনসংখ্যা, একটা জনগোষ্ঠী রয়েছে, তারা যতই জন্মহার বেশি হোক না কেন তাদের, তাতে করে এই যে 7 গুণের যে বৃদ্ধি, এটা সম্ভব না। এটা সম্ভব হয়েছে তার কারণ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ দিয়ে লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী নেপালে ঢুকে পড়ছে, এবং এখন যে 14 লাখ তার মেজরিটি একটা অংশ কিন্তু এই সমস্ত বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারী। ভারতীয় উপমহাদেশে এদের কি কাজ? মানে এরা চাইছে ভারতীয় উপমহাদেশের সার্বিকভাবে ডেমোগ্রাফি বদলে দিয়ে, সেখানকার একদম জনবিন্যাস বদলে দিয়ে অশান্তি বজায় রাখা, এই সুদূর অঞ্চলে অশান্তি বজায় রেখে উন্নতি না করতে দেওয়া। নেপালে মোটামুটি কমিউনিস্ট আমল থেকেই কাজ করা শুরু করেছে বেশ কিছু ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক রিলিফ ওয়ার্ল্ড ওয়াইড, নেপাল জাকাত ফাউন্ডেশন, ইসলামিক সংঘ নেপাল ইত্যাদি বহু ফাউন্ডেশন, এনজিও সেখানে গজিয়ে উঠেছে। এই সমস্ত এনজিও গুলো নেপালে মূলত যে মুসলিম লোকজন রয়েছে তাদেরকে রিলিফ দেওয়ার নাম করে প্রচুর টাকা তাদের হাতে তুলে দিচ্ছে, এবং সেই টাকাগুলি যাচ্ছে মসজিদ নির্মাণে, মাদ্রাসা নির্মাণে, আরো বেশি করে অনুপ্রবেশ ঘটানোর ক্ষেত্রে এই টাকাগুলোকে কাজে লাগানো হচ্ছে। আর তাদের স্পর্ধা এতটাই বেড়ে গিয়েছে যে তারা সেখানকার নেপালে যারা ইন্ডিজেনাস পিপল বা যারা হিন্দু, যেটা সনাতনী জনগোষ্ঠী রয়েছে, তাদেরকে, যারা পাহাড়ের লোক, তাদেরকেই হটিয়ে দিতে চাইছে। এই সমস্ত অনুপ্রবেশকারী যারা, এদের সঙ্গে তো নেপালের কোনো যোগ নেই, মাটির যোগ নেই, আত্মিক যোগ নেই। এরা পাহাড়ের কেউ নয়, পাহাড়ের সঙ্গে কোনো সম্পর্ক এদের নেই। এরা অন্য একটা জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসেছে আর আরো বৃহৎ একটা ষড়যন্ত্রের পার্ট হতে চাইছে। এদেরকেই ডিপ স্টেট টুলের মতো ব্যবহার করছে। এদের অন্যতম লক্ষ্য হলো ইসলামিক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ানো। তবে একটাই আশার বিষয়, সেখানকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সুশীলা কার্কি ইতিমধ্যেই জানিয়েছেন যে নেপালকে আমরা বাংলাদেশ হতে দেব না, নেপালকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না। দেখুন সেই ভিডিও। मुलुक बङ्गलादेश नहोस् भन्नेमा छौँ। बङ्गलादेश चाहिँ मुलुक नहोस्, किनभने नेपालीहरूले जीवनभरि दुःखै पाएका छन्, अति दुःख पाएका छन्। नेपालीहरूको विकास भएको छैन। परिवर्तनका लागि नभेटेरै होला सबै विदेशिएका छन्, सबै उभाएका छन्। त यो परिस्थितिमा फेरि पनि यहाँ यस्तै किसिमको चाहिँ माराकाट भयो भनेदेखि त फेरि त के होला। त्यसकारण चाहिँ त्यो बङ्गलादेश चाहिँ नबनोस् भन्ने। যাই হোক, ধান ভাঙতে আমি অনেক শিবের গাজন গেয়ে ফেললাম। বিষয় হচ্ছে, এবার মূল বিষয় ফিরে আসা যাক। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, নেপালে সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের লোকজন রাস্তায় নেমেছেন, তারা আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন। এর কারণটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গায় মসজিদ ভাঙচুর চলছে, প্রতিবাদ স্লোগান হচ্ছে। এর পিছনে একটা কারণ রয়েছে। কারণটা হলো, নেপালে দুজন মুসলিম সম্প্রদায়ের মানুষ টিকটকে হিন্দু বিদ্বেষী কিছু ভিডিও তারা ছেড়েছিল। সেখানে হিন্দু ধর্মকে অপমান করা হয়, হিন্দু ধর্মকে ছোট করে নানা কথা বলা হয়। আর এই ভিডিও দেখার পরেই নেপালের জনগণ কিন্তু প্রচন্ড ভাবে রেগে গিয়েছেন, তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। এর আগেও বাংলাদেশে যখন দীপু দাসের হত্যা করা হয়েছিল নির্মম ভাবে, বা লাগাতার যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তখনও কিন্তু নেপালের জনগণ
রাস্তায় বেরিয়ে মিছিল করেছিলেন, রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন, তারা ইউনূসের বিরুদ্ধে স্লোগান তুলেছিলেন। আসলে এই যে পুরো বিষয়টা দেখতে পাচ্ছেন না, এই পুরো বিষয়টা মানে একটা কথা আছে না, যেটা আমরা সামনে দেখি সেটা পলিটিক্স নয়, সেটা জিও পলিটিক্স নয়, যেটা আপনার পিঠ পিছে হচ্ছে সেটাই আসল পলিটিক্স। এখানেও ঠিক তাই হচ্ছে। নেপাল কোনো একটা বিচ্ছিন্ন রাষ্ট্র নয়। নেপাল, ভারত, এই সমস্ত জায়গায় যে জিনিসগুলো করার চেষ্টা করা হচ্ছে এটা একটা বৃহৎ ষড়যন্ত্রের অংশ। এখানে নেপালে যে দুজন মুসলিম এই কাজ ঘটিয়েছে, এই কাণ্ড করেছে, তারা জানে যে হিন্দু ধর্মের অপমান করলে সেখানকার মানুষজন রেগে যাবেন এবং তারপর তারা প্রতিবাদ করবেন, রাস্তায় নামবে। তার পাল্টা মুসলিম সম্প্রদায়ের মানুষজন আরো বেশি সহিংসা ছড়াবেন। এর ফলে একটা সিস্টেম পুরো কোলাপস করে দেবে, একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। আর এই সবটাই কিন্তু একটা ডিপ স্টেটের বড় একটা চাই এর পিছনে রয়েছে, এবং তার ছোট একটা অংশ এখন যেটা দেখছেন নেপালে হচ্ছে। তবে একটা বিষয়, সুশীলা কার্কির কথা আমি বললাম, আরো একটা বিষয় যেটা, সেটা নেপালের মানুষজন তারা বুঝছেন পুরো বিষয়টা, এবং সেখানকার প্রশাসনও খুব দ্রুত হাতে পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করছে। আর ভারত তো পুরো বিষয়টার উপরে নজর রাখছে। আমরা আশা করব নেপালে খুব শীঘ্রই শান্তি ফিরে আসবে আর অনুপ্রবেশের সমস্যাও মিটবে। আপনাদের কি মনে হয়, পলিটিক্যাল ইসলাম কি সংখ্যা দিয়ে গোটা পৃথিবী জয় করতে চাইছে? তারা কি গোটা পৃথিবী দখল করতে চায় নিজেদের সংখ্যা বাড়িয়ে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.